হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর 2017 সালের কৃষিবিজ্ঞান প্রশ্নপত্রের এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলো তোমাদের পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। যাই হোক স্টুডেন্টস, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেই ভিডিওগুলো ফলো করো এবং তৈরি করে নাও তাহলে তুমিও আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা 2017 সালের প্রশ্নপত্রের সমাধান দেখি। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান 2017 অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞান। এই 2017 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞানের প্রশ্নের এসএকিউ এর সমাধান আজকে দেওয়া হয়েছে। তোমরা দেখো, এখানে 2 নম্বর কোশ্চেনটা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। নিচের প্রশ্নগুলির প্রতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো, প্রথম প্রশ্ন, এক ব্যক্তি 1 হেক্টর জমিতে 1 বছরে ধান, আলু, মুগ চাষ করেন। তার শস্য নিবিড়তা কত? তার শস্য নিবিড়তা হচ্ছে 300%। 2 নম্বর প্রশ্ন, উচ্চ ফলনশীল ফসল চাষের 2টি অন্তরায় লেখো। উচ্চ ফলনশীল ফসল চাষের 2টি অন্তরায় হলো, প্রথম অন্তরায় হচ্ছে উচ্চ ফলনশীল ফসলের বীজের দাম বেশি, এবং 2 নম্বর হচ্ছে উচ্চ ফলনশীল ফসলের বীজ প্রয়োজন মতো অনেক সময় পাওয়া যায় না। এবার 2 অথবা প্রশ্ন, সার প্রয়োগের ক্রমহ্রাসমান বিধি কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সার প্রয়োগে ফসলের ফলন বৃদ্ধি পায়, কিন্তু ক্রমাগত সার প্রয়োগ করতে থাকলে ফসলের ফলন প্রথমে বাড়বে এবং এরপর স্থিতাবস্থায় চলে আসবে, কিন্তু তারপরেও সার প্রয়োগ করতে থাকলে ফলন আর বাড়বে না, উল্টে কমে যাবে। একে রাসায়নিক সার ব্যবহারে ক্রমহ্রাসমান উৎপন্ন বিধি বলে। এবার 3 নম্বর প্রশ্ন, টমেটো ফল ফেটে যাওয়ার 2টি কারণ দর্শাও। কারণ দেখো, প্রথম কারণ হচ্ছে জমি শুকনো থাকার পর হঠাৎ জলসেচ করলে টমেটোর ফল ফেটে যায়। আর বি হচ্ছে 2 নম্বর হচ্ছে মাটিতে রসের ঘাটতি হলেও টমেটোর ফল ফেটে যায়। এবার 4 নম্বর প্রশ্ন, বোটানিক্যাল পেস্টিসাইড কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ অথবা খনিজ পদার্থ থেকে প্রাকৃতিকভাবে যেসব উপাদান পাওয়া যায় তাকে বোটানিক্যাল পেস্টিসাইড বা জৈব কীটনাশক বলে। উদাহরণ দেখো, নিমজাত উপাদান, তামাক, ব্যাসিলাস থুরিনজেনসিস প্রভৃতি, এগুলো হচ্ছে সবই জৈব কীটনাশক হিসাবে ব্যবহৃত করা হয়। 5 নম্বর প্রশ্ন, 4 অথবাটাকে দেখো। হপার বার্ন কি? বাদামি শোষক পোকা ধান গাছের গোড়ার দিকে রস চুষে খায়। তার ফলে আক্রান্ত গাছের পাতা প্রথমে হলদে হয়ে যায় ও পরে খুব তাড়াতাড়ি সমস্ত গাছটি শুকিয়ে ঝলসে যাওয়ার মতো দেখায়। পোকার আক্রমণের প্রথম দিকে জমিতে চাকচাকভাবে ঝলসানো এলাকা দেখা যায়, একেই হপার বার্ন বলে। এর 5 নম্বর প্রশ্ন, নিচের যে কোনো 2টির উদাহরণ দাও। মাটি সংশোধনে ব্যবহার করা যাবে এমন সার, অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত নাইট্রোজেন ঘটিত সার। আর 3 নম্বর হচ্ছে একটি রাসায়নিক সার যাতে একটি মুখ্য একটি গৌণ পুষ্টিমূল্য থাকে। তাহলে প্রথমটার উত্তর দিচ্ছে মাটি সংশোধনে ব্যবহৃত রাসায়নিক সার হলো ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট, সংক্ষেপে ক্যান, CAN। আর 2 নম্বর প্রশ্ন ছিল অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত নাইট্রোজেন ঘটিত সার। তো অম্ল মাটিতে প্রয়োগের উপযুক্ত নাইট্রোজেন ঘটিত সার হলো ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। এবার 3 নম্বর প্রশ্ন, একটি রাসায়নিক সার যাতে একটি মুখ্য একটি গৌণ পুষ্টিমূল্য থাকে। তাহলে মুখ্য খাদ্য গৌণ পুষ্টিমূল্যযুক্ত রাসায়নিক সার হলো অ্যামোনিয়াম সালফেট। এতে 20.6 থেকে 21%
নাইট্রোজেন আর 23.7% বা শতাংশ সালফার থাকে। 6 নম্বর প্রশ্ন, একটি খাবার উপযোগী খোল ও একটি খাবার অনুপযোগী খোলের উদাহরণ দাও। তা এটা খোলটা হচ্ছে গবাদি পশুর ভিত্তিতে এই প্রশ্নটা রয়েছে। গবাদি পশুর খাবার উপযোগী খোল হলো সর্ষের খোল, তিসির খোল, যে কোনো একটা বললেই হবে। আর গবাদি পশুর খাবার অনুপযোগী খোল হলো রেড়ির খোল, নিম খোল, দুটোর মধ্যে যে কোনো একটা বলবে। এবার 6 অথবা, সবুজ সারের ব্যবহার ভারতবর্ষে যথেষ্ট জনপ্রিয় নয় কেন? এটা অনেকগুলো পয়েন্ট আছে, যেহেতু তোমাদের এটা 1 নম্বরে, সেই জন্য সংক্ষেপে করে দেওয়া হয়েছে। এটা 3 নম্বরও আসতে পারে, 2 নম্বরও আসতে পারে। সবুজ সারের ব্যবহার যথেষ্ট জনপ্রিয় না হওয়ার কারণ হলো সবুজ সার তৈরি করতে যথাসময়ে প্রচুর বৃষ্টিপাত ও জলসেচের প্রয়োজন, কিন্তু তার ঘাটতি থাকায় সবুজ সার তৈরি করা যায় না। আর 2 নম্বর হচ্ছে জলসেচের ব্যবস্থাযুক্ত অঞ্চলে নিবিড় শস্য পরিকল্পনায় তন্ডুল জাতীয় শস্যের প্রাধান্য থাকায় সবুজ সার তৈরি করার জন্যে জমির ঘাটতি রয়েছে। এবার নেক্সট প্রশ্ন, 7 নম্বর, পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলি কী কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পাটের ফলন নির্ধারণকারী উপাদানগুলি হলো একক এলাকায় পাট গাছের সংখ্যা, 2 নম্বর হচ্ছে পাট গাছের উচ্চতা, আর 3 নম্বর হচ্ছে পাট গাছের পরিধি, আর 4 নম্বর হচ্ছে একক এলাকায় পাট গাছের আঁশের পরিমাণ। এবার 7 অথবা, আলোকবিলাসী ও আলোক বিমুখী উদ্ভিদ বলতে কী বোঝো? উদাহরণ দাও। খুব সুন্দর প্রশ্ন। আলোকবিলাসী উদ্ভিদ শ্রেণীর উদ্ভিদ সরাসরি সূর্যের আলো ছাড়া ভালোভাবে বাড়তে পারে না, যেমন ভুট্টা, বাজরা, আখ, সূর্যমুখী প্রভৃতি। আর আলোকবিমুখী উদ্ভিদ হচ্ছে আলোকবিমুখী উদ্ভিদ শ্রেণীর উদ্ভিদ ছায়াচ্ছন্ন জায়গায় ভালোভাবে বাড়ে, যেমন মস, ফার্ন, শ্যাওলা প্রভৃতি। এবার 8 নম্বর প্রশ্ন, বৃদ্ধি ও পরিস্ফুরণের মধ্যে 2টি পার্থক্য লেখো। তা বৃদ্ধি পরিস্ফুরণের পার্থক্য দেখো। প্রথম পার্থক্য হচ্ছে বৃদ্ধি পরিমাণগত চরিত্র আর বৈশিষ্ট্য দিক থেকে, আর পরিস্ফুরণ হচ্ছে গুণগত চরিত্র। আর 2 নম্বর পার্থক্য হচ্ছে বৃদ্ধি মাপা যায়, আর 2 পরিস্ফুরণ মাপা যায় না, অনুভব করতে হয়। এইবার 8 অথবা, ফসলের সংকটকালীন দশা বলতে কী বোঝো? উদাহরণ দাও। ফসলের সংকটকালীন দশা বলতে শস্যের জীবনচক্রের একটি নির্দিষ্ট সময়কে বোঝায়, যে সময় এটি পরিবেশগত কারণগুলির জন্য সবচেয়ে সংবেদনশীল। এই দশাটি সর্বোত্তম বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণ হচ্ছে আলু ফলনের সর্বাধিক সংকটকাল হলো অঙ্কুরোদ্গম পরবর্তী দশা, বক্রধাবক দশা, কন্দ গঠন দশা, এবং 4 নম্বর হচ্ছে আকার বৃদ্ধি দশা। এবার 9 নম্বর প্রশ্ন দেখো, আইপিএম এবং আইডব্লিউএম এর পুরো নাম লেখো। আইপিএম এর পুরো নাম হচ্ছে কি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আর আইডব্লিউএম এর পুরো কথাটা হচ্ছে ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। ভালো করে মনে রাখবে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট আর ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট। এবার 10টা, মেজর পেস্ট ও মাইনর পেস্ট কি? উদাহরণ দাও। খুব ভালো প্রশ্ন। মেজর পেস্ট দেখো, যেসব পেস্ট ফসলের বেশি ক্ষতি করে তাদের বলছে কি মেজর পেস্ট, যেমন ধানের মাজরা পোকা, শোষক পোকা, জাপ পোকা প্রভৃতি। আর মাইনর পেস্ট হচ্ছে যেসব পেস্ট কী করে ফসলের অল্প ক্ষতি করে, কম ক্ষতি করে, তাদের মাইনর পেস্ট বলে। উদাহরণ হচ্ছে ধানের ভেপু পোকা, বাগা পোকা প্রভৃতি। এবার নেক্সট অথবা প্রশ্নটা হচ্ছে সর্ব উদ্ভিদনাশক বলতে কী বোঝো? উদাহরণ দাও। বাজারে প্রাপ্ত রাসায়নিক কীটনাশক যা প্রয়োগ করলে উদ্ভিদ নির্বিশেষে, মানে এই বাজারে যে রাসায়নিক কীটনাশক পাওয়া যায় সেটা যদি প্রয়োগ করা হয় তাহলে উদ্ভিদ নির্বিশেষে সকল প্রকার উদ্ভিদকে মেরে ফেলে, তাদের বলছে কি সর্ব উদ্ভিদনাশক বলা হয়। উদাহরণ হচ্ছে গ্লাইফোসেট। এবার 11 নম্বর, আম অথবা কলার 4টি উন্নত জাতের নাম লেখো। তাহলে প্রথমে আমের উন্নত জাতের নাম হচ্ছে কি আম্রপালি, মল্লিকা, হিমসাগর, ল্যাংড়া। আর কলার উন্নত জাতগুলোর নাম হচ্ছে মর্তমান, জায়েন্ট গভর্নর, ডোয়ার্ফ ক্যাভেন্ডিশ, আর হচ্ছে অমৃতসাগর।
এবার 12 নম্বর প্রশ্ন, ধান অথবা গমের বৈজ্ঞানিক নাম এবং পরিবারটি অর্থাৎ ফ্যামিলি লেখো। তাহলে ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা, আর ধানের পরিবার বা গোত্র হচ্ছে পোয়েসি বা গ্রামেনি। আর গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম, আর পরিবার হচ্ছে বা গোত্র ফ্যামিলি হচ্ছে কি পোয়েসি বা গ্রামেনি। তার ভালো করে খেয়াল রাখবে, বিজ্ঞানসম্মত নাম যখন লিখবে তোমার লিখে হাতে লিখে তলায় দাগ দেবে অর্থাৎ আন্ডারলাইন করবে। আর 13 নম্বর দেখো, নিচে পুষ্টিমৌলগুলির গ্রহণযোগ্য রূপগুলি লেখো। তাহলে এই বোরন, ক্যালসিয়াম, সালফার, আয়রন এই যে পুষ্টিমৌলগুলো রয়েছে তা কী রূপে উদ্ভিদ গ্রহণ করে। তাহলে এখানে বোরন উদ্ভিদ গ্রহণ করছে H4O7 আয়ন রূপে, H2BO4 আয়ন রূপে, HbO3 রূপে। আর ক্যালসিয়াম শোষণ করছে ক্যালসিয়াম আয়ন রূপে, সালফার শোষণ করছে সালফেট আয়ন রূপে, আর লোহা শোষণ করছে গ্রহণযোগ্য রূপ উদ্ভিদের ফেরাস আয়ন এবং ফেরিক আয়ন। এবার 13 অথবা সংশ্লিষ্ট অনুখাদ্যগুলির নাম উল্লেখ সহ অনুখাদ্যের অভাবে সৃষ্ট ফসলের দুটি রোগের নাম লেখো। তার আগে অনুখাদ্যের নাম হচ্ছে লোহা, আর এই লোহার অভাবজনিত রোগের নাম হচ্ছে ধানের পাণ্ডু রোগ। আর নেক্সট অনুখাদ্যের নাম হচ্ছে দস্তা, আর দস্তার অভাবজনিত রোগের নাম হচ্ছে ধানের খয়রা রোগ। এবার নেক্সট 14 নম্বর প্রশ্ন, ফসল ক্ষেতে উপযুক্ত নাইট্রোজেনের আধিক্যজনিত লক্ষণগুলি লেখো। নাইট্রোজেনের প্রাচুর্যজনিত বা আধিক্যজনিত লক্ষণ হলো, প্রথম হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি বেশি হয়, পাতাগুলো সবুজ ও রসালো হয়। আর 2 নম্বর হচ্ছে দানা শস্যের গাছগুলি লম্বা ও সরু হয়ে যায়, ঝড় বৃষ্টিতে গাছ মাটিতে শুয়ে পড়ে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। এর সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজ এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।